অবশেষে মোটের ওপর শান্তিপূর্ণভাবেই শেষ হয়ে গেল বঙ্গের নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন শেষ। আর এই দ্বিতীয় দফার নির্বাচনে একেবারে দাবাং মুডে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। পরিস্থিতি মোকাবেলায় কখনো একেবারে লাঠি উঁচিয়ে তেড়ে গেল, আবার কখনো লাথি মেরে সরিয়ে দিল চেয়ার, কোথাও আবার ভেঙে দিল তৃণমূলের ক্যাম্প, কোথাও কোথাও আবার খোদ কেন্দ্রীয় বাহিনীকেই পড়তে হলো প্রশ্নের মুখে, অভিযোগের মুখে। কোথাও বাড়িতে ঢুকে মহিলাদের উপর লাঠিচার্জের অভিযোগ, আবার কোথাও কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে আহত খুদে বাচ্চা। নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে বাড়তি ইনিশিয়েটিভ নেওয়াটা কি কিছুটা বুমেরাং হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর পক্ষে? অন্যদিকে চিরাচরিত প্রথা ভেঙে শেষ দফার নির্বাচনে একেবারে দিনের শুরুতেই ময়দানে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর বহুদিন পর রাস্তায় দৌড়তে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। আর শেষ দফার নির্বাচনে ওই ভবানীপুরে দুই হেভিওয়েটের দ্বৈরথের সাক্ষী থাকলো গোটা বঙ্গবাসী। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইভিএম বন্দি জনতার রায় কার মুখে হাসি ফোটাবে? কার দখলেই যাচ্ছে বাংলার কুর্সি? কি বলছে বিভিন্ন সংস্থার এক্সিট পোল? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বুধবার শেষ দফায় 7 জেলায় 142টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 294টি আসনেই নির্বাচন শেষ হয়েছে। এবার অপেক্ষা গণনার। প্রথম দফার মতন দ্বিতীয় দফা শেষ দফাতেও ভোট পড়েছে 90%-এরও বেশি, যা এক কথায় সত্যিই নজিরবিহীন। শেষ দফার ভোট পর্বের শুরুতেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বাংলায় দ্বিতীয় দফা ভোটের দিন একেবারে সকালে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের হরদইয়ের বাংলার ভোটের কথা মনে করেন তিনি। সেখান থেকেই তিনি বার্তা দেন, এবার ভয় মুক্ত বাতাবরণে বাংলায় ভোট হচ্ছে, মানুষ নির্ভীক হয়ে ভোট দিচ্ছেন। প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও নিরাপত্তার কোনো কমতি রাখেনি নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় মোতায়েন ছিল 2343 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় দফায় উঠেছে একাধিক অভিযোগ। কিছু ক্ষেত্রে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভার 129 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ব্যাপক লাঠিচার্জ করার পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকদের মারধরের অভিযোগও উঠেছে ওই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এছাড়া আবার ফলতাতেই 186 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক লাঠিচার্জের খবর পাওয়া যায়। আবার বাগদা বিধানসভার আশারু গ্রাম পঞ্চায়েতের 224 নম্বর বুথ অঞ্চলে ওই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একেবারে বাড়িতে ঢুকে তৃণমূলের মেম্বার সহ একাধিক ব্যক্তিদের মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূল সাংসদ মমতা ঠাকুর আবার জানিয়েছেন, মহিলাদের মারধর করা হয়েছে এবং বেছে বেছে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। আবার বসিরহাট দক্ষিণ বিধানসভার 128 নম্বর বুথ এলাকায় তৃণমূল নেতা কাদের সর্দারের বাড়িতেও মঙ্গলবার রাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী হানা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, কাদের সর্দার সেই সময় নাকি বাড়িতে ছিলেন না, আর তার বাড়িতে না থাকার কারণে তার ছেলেকে পুলিশ বাড়ি থেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেতে না চাইলে তাকে রীতিমতো মারধর করা হয় বলে অভিযোগ। ওই তৃণমূল নেতা কাদের সর্দারের অভিযোগ, তিনি সক্রিয়ভাবে তৃণমূল করেন বলেই তার ছেলের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এখানেই শেষ নয়, দেগঙ্গা বিধানসভার আমলিয়া অঞ্চলের নিরামিষা রায়পুর 204 নম্বর বুথে অমানবিক অত্যাচারের অভিযোগ উঠেছে ওই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। স্থানীয় মানুষের অভিযোগ যে এলাকার বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে ঘরের বাইরে রাস্তার ধারে বসেছিলেন অনেকে। আর ঠিক এমন সময় ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে কোনো কথাবার্তা ছাড়াই বেপরোয়াভাবে নাকি লাঠিচার্জ করে। তারই জেরে গুরুতর আহত হয় এক যুবক সহ বেশ কয়েকজন। এছাড়াও উদয়নারায়ণপুরে আবার ওই বলরামপুর প্রাইমারি স্কুলের 245 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর ঠেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আবার হারোয়া থানার অন্তর্গত মিনাখা বিধানসভার বগজুরি অঞ্চলের মাজমপুর 17 নম্বর বুথে 100 মিটারের বাইরে গ্রামের ভেতরে ক্যাম্প করার পরেও কেন্দ্রীয় বাহিনীর তাণ্ডবের অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ ক্যাম্পের ওপর আকস্মিক তাণ্ডব এবং অত্যাচারকে সরাসরিভাবে সাধারণ নাগরিকদের ওপর চাপ প্রয়োগ এবং হুমকি বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
এছাড়াও হারোয়া থানার অন্তর্গত মিনাখা 122 নম্বর বিধানসভা শালিপুর অঞ্চলের ওই খলিশাদি 32 নম্বর বুথে এবং হারোয়ার ব্লক 2-তে তালবেরিয়া গ্রামে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর করার অভিযোগ উঠেছে ওই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সাতগাছিয়া বিধানসভাতেও এই 116 নম্বর বুথে সেন্ট্রাল ফোর্সের লাঠিচার্জে এক শিশু আহত হওয়ার ঘটনায় ফোর্সকে ঘিরে রীতিমতো মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করে। আবার বালি বিধানসভা কেন্দ্রে ডন বস্কো লিলুয়া সোহনলাল বিদ্যালয়ে মেশিন খারাপ হয়ে যাওয়ার জন্য ভোটাররা রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন, আর তখনই কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে এবং যাতে বেশ কয়েকজন ভোটার জখম হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় দুজনকে আটকও করা হয়েছে। এছাড়াও পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভা এলাকার 188 নম্বর বুথে তৃণমূল কর্মীদের অভিযোগ যে বুথ থেকে 400 মিটার দূরে ভোটারদের সহযোগিতা করা হচ্ছিল। হঠাৎ করেই কেন্দ্রীয় বাহিনী এসে এক তৃণমূল কর্মীকে মারধর করে এবং ভোটার লিস্ট ছিঁড়ে দেয় এবং এক ভোটারকে সপাটে চড় মারে তার কাছে থাকা ভোটার স্লিপও ছিঁড়ে দেয় বলে অভিযোগ। পাল্টা আবার বিজেপির অভিযোগ তৃণমূল ভোটারদের প্রভাবিত করছিল বলেই কেন্দ্রীয় বাহিনী পদক্ষেপ নিয়েছে। শুধু অত্যাচার নয় বা তাণ্ডব নয়, এর বিপরীতে কেন্দ্রীয় বাহিনীর ভালো দিকটিও কিন্তু উঠে এসেছে একাধিক ক্ষেত্রে। যেমন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের দোলইপুর 175 এবং 176 নম্বর বুথের আশেপাশের মোড়ে মোড়ে ভোটারদের আটকানো এবং প্রভাবিত করার অভিযোগে যথেষ্ট সক্রিয় ভূমিকা নিতে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীকে এবং পুলিশ প্রশাসনও তাদেরকে যথেষ্ট সাথ দিয়েছে। আবার দেগঙ্গার একাধিক এলাকায় অবৈধ জমায়েত সরাতেও কেন্দ্রীয় বাহিনীর এদিনের ভূমিকা ছিল লক্ষণীয়। বর্ধমান দক্ষিণ বিধানসভার রথতলা মনোহর দাস বিদ্যানিকেতনে বয়স্ক ভোটারদের সঙ্গে বুথ কেন্দ্রে যেতে যথেষ্ট সাহায্য করেছেন কেন্দ্রীয় বাহিনী। আবার রাস্তার মোড়ে চেয়ার নিয়ে বসে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বর্ধমানের 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জিকে রীতিমতো লাঠি পেটা করে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনী আবার বুদবুদের বড় চাত্রাতে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে তৃণমূলের অস্থায়ী ক্যাম্প থেকে নকল ইভিএম মেশিন বাজেয়াপ্ত করেছে। সব মিলিয়ে বুধবার সকাল থেকে ভোট শান্তিপূর্ণ করতে একেবারে দাবাং মুডে ছিল কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যদিও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় প্রশ্ন উঠছে যে নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে কি কোথাও বাড়তি ইনিশিয়েটিভ নেওয়াটা তাদের ক্ষেত্রে বুমেরাং হয়ে গেল। দেখুন, কেন্দ্রীয় বাহিনী এবার যে ভূমিকা গ্রহণ করেছে সেই ভূমিকা কিন্তু এর আগে বাংলার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কখনো লক্ষ্য করা যায়নি। আর যেটা বলা হচ্ছে যে এই নিরাপত্তার কারণে বা এই নিরাপত্তা সুনিশ্চিত হওয়ার কারণে মানুষ কিন্তু অতিমাত্রায় ভোট দেওয়ার সাহসটা পেয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে এসছেন, বুথ কেন্দ্রে গেছেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেছেন এবং নিজের ভোট নিজে প্রয়োগ করেছেন। এমন অনেক জায়গায় বহুবার শুধু ছাপ্পা ভোটের অভিযোগ উঠত, এবার সেই অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, আর তা ওই কেন্দ্রীয় বাহিনীর কৃতিত্বের কারণেই। ফলে দু একটা জায়গায় অবশ্যই তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ঠিকই, কিন্তু সার্বিকভাবে এই কেন্দ্রীয় বাহিনীর জন্যই কিন্তু সাধারণ ভোটাররা ভোট দানে আশ্বস্ত হয়েছেন, নিরাপত্তা বোধ করেছেন, আর সে কারণেই তারা বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা প্রদানও করেছেন। অন্যদিকে শেষ দফার নির্বাচনে ভবানীপুরে 2 হেভিওয়েটের দ্বৈরথের সাক্ষী থেকেছে কিন্তু গোটা বঙ্গবাসী। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইভিএম বন্দি জনতার রায় কার মুখে হাসি ফোটাবে, কার দখলেই বা যাবে বঙ্গের কুর্সি? কি বলছে বিভিন্ন সংস্থার এক্সিট পোল? আপনাদের আগেও বলেছি যে এবারের বাংলার ভোট অন্যবারের থেকে একেবারেই আলাদা। এক্সিট পোলের দিকে যাওয়ার আগে একবার দেখে নিই কোন কোন বিষয়গুলো এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়েছে। প্রথম ফ্যাক্টর অবশ্যই ওই ভোটার তালিকায় নিবিড় সংশোধনী, মানে এসআইআর। আপনারা খুব ভালো করেই জানেন যে প্রায় 91 লক্ষ নাম এই এসআইআর এর কারণে কিন্তু বাদ হয়ে গিয়েছিল, আর যা গোটা 294টি বিধানসভা কেন্দ্রের যে ভোটের সমীকরণ, সেই সমীকরণটা কিন্তু অনেকটা বদলে দিয়েছিল। আপনাদের এর আগের একাধিক এপিসোডে আমরা এটাও প্রমাণ করে দেখিয়েছি, সংখ্যা তথ্যের নিরিখে 2021-এ এমন কিছু বিধানসভা নির্বাচনের ফলাফল ছিল সেখানে জয়ী প্রার্থী যে সংখ্যক ভোটে জিতেছিল তার থেকে বেশি সংখ্যক ভোটার ওই কেন্দ্রে এই এসআইআর এর কারণে বাদ হয়ে গেছে। ফলে সেই সমস্ত ভোট কেন্দ্রের সমীকরণ কি হবে সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর।
দ্বিতীয় ফ্যাক্টরের দিকে যদি আমরা নজর রাখি তাহলে সেটা অবশ্যই ওই সামাজিক প্রকল্প এবং মহিলা ভোটার। আপনারা জানেন যে প্রথম দফাতেও এবং দ্বিতীয় দফাতেও যদি আমরা দেখি তাহলে দেখব যে মহিলা ভোটদানের প্রবণতা এবার কিন্তু ছিল একটা অস্বাভাবিক হার, এবং মহিলারা প্রথম দফাতে তো বটেই, দ্বিতীয় দফাতেও সম্ভবত পুরুষদের থেকে বেশি ভোট প্রদান করেছে। এই মহিলাদের ভোট এবার একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। তারা কোন দিকে ভোট দিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ তাদের কাছে ওই সামাজিক প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের উপর তারা আস্থা রাখছেন, নাকি তার পরিবর্তে যে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলা হচ্ছে বা বিরোধীরা বলেছে তার উপরে তারা ভরসা করছেন। কোন দিকে ভরসা করছেন, নাকি এই গোটা ভাতা সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে তারা নিজেদের মতদান পোষণ করছেন? সবটাই কিন্তু নির্ভর করছে মহিলাদের ভোটদানের প্রতি। সুতরাং বলা যেতেই পারে যে 2026 বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোট একটা বিরাট বড় ফ্যাক্টর। তৃতীয় ফ্যাক্টরের দিকে যদি আমরা নজর দিই তাহলে তৃতীয় ফ্যাক্টরটি হলো শহরাঞ্চলে ক্ষোভ এবং আন্দোলন। আমরা জানি চাকরির দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি থেকে শুরু করে এমনকি আরজিকর কাণ্ড পর্যন্ত একাধিক এমন ঘটনা ঘটেছে যা শহর কলকাতাকে বারংবার আন্দোলিত করেছে। বারংবার শহর কলকাতার রাজপথে আমরা ক্ষোভ, আন্দোলন, বিক্ষোভ, মিছিল লক্ষ্য করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যেভাবে রাত জাগো আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই ঘটনা এই ভারতবর্ষের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। খুব স্বাভাবিকভাবেই শহরাঞ্চলের মানুষের ওপর এই ধরনের ঘটনাগুলো কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের রায় এবারের নির্বাচনে কোন দিকে যাবে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। চতুর্থ ফ্যাক্টরের দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখব যে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল, এই দুটো জায়গায় কিন্তু দীর্ঘদিন ধরেই তারা বঞ্চনার অভিযোগ করে এসেছে। একদিকে যেমন উত্তরবঙ্গ চা বলয় সেখানে রয়েছে, আরেকদিকে জঙ্গলমহল। বিরাট একটা সময় ধরে সেখানে উন্নয়ন পৌঁছয়নি, সেখানকার মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত নিচে ছিল। উন্নয়ন যে রাস্তায় দাঁড়িয়ে থাকার বারবার করে দাবি করা হয়, সেই উন্নয়ন উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল এলাকায় পৌঁছয়নি বলে বারবার অভিযোগ উঠেছে। সুতরাং বলা যেতেই পারে যে এই উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল তাদের মতামত ঠিক কোন দিকে দিচ্ছে। যদিও আমরা দেখেছি পূর্বের যে নির্বাচনের ফলাফল, সেখান থেকে উত্তরবঙ্গ ভীষণভাবে বিজেপির একটি শক্তিশালী গড় বলা যেতে পারে। এই শক্তিশালী গড় বিজেপি এবারের নির্বাচনে ধরে রাখতে পারবে নাকি সেইখানে তারা শক্তি ক্ষয় করবে, সেটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার জঙ্গলমহলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের শক্তি ধরে রাখতে পারবে নাকি শক্তি ক্ষয় হবে, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। ফ্যাক্টর নাম্বার 5-এর দিকে যদি আমরা যাই তাহলে সেটা হলো অবশ্যই সংখ্যালঘু ভোটের মেরুকরণ। এসআইআর এখানে আবার আসছে, তার কারণে এই এসআইআর এর ফলে সংখ্যালঘুদের একটা বিরাট অংশের নাম কিন্তু বাদ গেছে। এমন অনেকাংশেই আমরা এই অভিযোগ পেয়েছি যে ছেলের নাম আছে, বাবা মায়ের নাম নেই। সুতরাং গোটা পরিবারটাই কিন্তু এসআইআর এর কারণে একটা ক্ষোভ বিক্ষোভের মধ্যে দিয়ে গেছে। তারা অর্থাৎ এই সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কোন দিকে ভোট দেবে? এই এসআইআর কি তাদের ভোটকে একত্রিত করে ফেলবে, নাকি যে কারণে এবারের ভোট বহুমুখী হওয়ার কারণে তারা বিভাজিত হবে, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। ফ্যাক্টর নাম্বার 6, মতুয়া এলাকায় এসআইআর এবং সিএ এর প্রভাব। শুধুমাত্র সংখ্যালঘুদের নাম বাদ গেছে এমনটা নয়, মতুয়া অধ্যুষিত এলাকা যাকে বিজেপির শক্তিশালী গড় বলা হয়, সেখানেও কিন্তু নাম বাদ গেছে। ফলে সেই অঞ্চলের মানুষেরা কোন দিকে যাচ্ছে বা কত শতাংশ মানুষ বিজেপির দিকে থাকছে, সেটা একটা বড় ফ্যাক্টর। আর 7th ফ্যাক্টর বা 7ম ফ্যাক্টর হলো বহুমুখী লড়াইয়ে ভোট কাটাকাটির ফ্যাক্টর। আপনারা জানেন যে এবারের যে নির্বাচন সংগঠিত হয়েছে সেই নির্বাচনে কংগ্রেস আর সিপিএম কিন্তু জোটবদ্ধ হয়ে লড়াই করেনি। কংগ্রেস এবং সিপিএম তারা আলাদা আলাদাভাবে লড়াই করেছে, ফলে এমনিতেই চতুর্মুখী একটা নির্বাচন তৈরি হয়েছে। কোথাও কোথাও আবার আজুক নামক নতুন দলটিও সেখানে অংশগ্রহণ করায় পঞ্চমুখী নির্বাচন সংগঠিত হয়েছে। ফলে এই বহুমুখী নির্বাচনের কারণে একটা ভোট কাটাকাটির অঙ্ক তৈরি হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন এই ভোট কাটাকাটির অঙ্ক কিন্তু কখনো কখনো কোনো ক্ষেত্রে বিরোধীদের ফায়দা দিতে পারে, আবার কখনো কখনো কোনো ক্ষেত্রে শাসককেও ফায়দা দিতে পারে। ফলে এই সমস্ত কিছু ফ্যাক্টর এবারের বিধানসভা নির্বাচনে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতগুলো ফ্যাক্টর এর আগের বিধানসভা নির্বাচনগুলোতে কিন্তু ছিল না। এখন সমস্ত এই জল্পনা চলতে থাকবে,
আর সেই সমস্ত জল্পনার অবসান কিন্তু ঘটবে 4 মে। সেদিনই নির্ধারিত হবে যে বাংলার প্রশাসনিক রাশ কার হাতে গেল। কিন্তু তার বাইরেও এই নির্বাচন ইতিমধ্যেই একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে, বাংলার রাজনীতি কি এক নতুন যুগের দোরগোড়ায়, নাকি এ কেবল বৃহত্তর পরিবর্তনের পূর্বাভাস? উত্তর জানতে আপাতত আগামী সোমবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। তাই আজকে এখানেই শেষ করছি। নমস্কার।